দাদু আমাদেরকে ছেড়ে পরলোকে গমন করলো। দাদু তুমি যেখানেই থাকো সুস্থ থেকো, ভালো থেকো। দাদুর কাজ বাজ সব কিছু ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু দেখো যাকে রেখে গেছে তার যে এখন থেকে কি করে দিন রাত কাটবে সে একমাত্র সেই জানে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এই যে তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার দাদু মারা গেছে আর আমি তার শ্রাদ্ধ শান্তিতেই এসেছি বাড়িতে, কিন্তু তার মাঝখানে আমি একটা অন্য ভিডিও দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু এই ভিডিওগুলো কয়েকদিন আগের আর জুডিও তো আমি দুই একদিনের মধ্যে গিয়েছিলাম বলে তাই ভাবলাম যে জুডিওর ভিডিওটা দিয়ে দিই, তারপরে এই ভিডিওগুলো আস্তে আস্তে শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো তারপর দেখছি যে আমার ছেলে আমার কাছে নেই। তো বুঝতেই পারছো এখানে আসলে ওর কী অবস্থা হয়। ও নিজেই মানে কখন ঘুম থেকে ওঠে আর কখন কোথায় চলে যায় আমি নিজেও জানি না। ব্রাশ নিয়ে নিয়ে সারা জায়গা খুঁজে তারপরে আমার ছেলেকে খুঁজে পেলাম। তারপরে বাবুকে ব্রাশ করিয়ে নিজে ব্রাশ করে আর তারপর এই যে চলে আসলাম খেতে। খাওয়া দাওয়ার ব্যাপারটা আমার পুরো পিসি বাড়ি হয়েছে, মানে আমার বাড়ির পাশেই আমার পিসি বাড়ি, সেই বাড়িতে হয়েছে খাওয়া দাওয়ার জায়গাটা। তো সকালবেলা দেরি না করে সবাই মিলে বসে পড়লাম, কারণ তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার রেডি হতে হবে। তো এই যে সকালে তোমার ব্রেকফাস্টে ছিল ভাত আর ছিল মাছের তেল, আর তার সাথে ছিল ডাল আর আলু মাখা। আমি ওইগুলো পুরোপুরি অ্যাভয়েড করে গেছি, কারণ মাছের তেল থাকলে আমার আর অন্য কিছু লাগে না। তো এই যে তারপর বাবুকে স্নান-দান করিয়ে পুরোপুরি রেডি করিয়ে দিলাম। আর ও এখন একটু বাবা-মায়ের সাথে ঘুরবে আর আমার একটু টাইম লাগবে। কারণ আমি যেহেতু বাবুর খাবার-দাবার এগুলো সব রেডি করেছি, তার জন্য আমার একটু ল্যাদ লাগছিল। তো আমি একটু অনেকক্ষণ বসেছিলাম। তো আমি এখনও রেডি হইনি। তাই ভাবলাম বাবুকে গুছিয়ে দিই, ও সবার সাথে একটু বাইরে খেলাধুলো করুক। আর যেহেতু বাড়িতে অনেক লোকজন চলেও এসছে, তার জন্য তারপর আমি স্নান-টান করে এই যে রেডি হয়ে বাইরে আসলাম। বাইরে এসে দেখছি অনেক লোকজন, আর ক্যামেরাটা না মুখের সামনে ধরতে আমার খুবই লজ্জা করছিল। তো এই যে দেখো এখানেও কত লোক বসে আছে, আর এদিকে ওদিকে তো অনেক, আমি সবার সামনে ক্যামেরা ধরতে পারছিলাম না, কারণ নিজে এত লজ্জা পাচ্ছি। আর এই যে আমার বন্ধু চলে এসছে। আর যেহেতু আমার পিসির শ্বশুরবাড়ি হচ্ছে এই সামনের পাড়াতেই। তো ওর জন্য পিসি, যেহেতু দাদুর একমাত্র মেয়ে, আর কোনো ছেলে-ঠেলে কেউ নেই, তাই পিসিই করছে। আর তার জন্যই আর কি পিসির ওই পাড়ায়ও সবার নেমন্তন্ন, আর আমাদের পাড়ায় তো আছেই। আর এই যে দাদু বড়মাসায় গিয়েছিল একটু বাজারে ঠাকুরনগর। তো ওখান থেকে দাদুর জন্য একটু ফল, ফল না সরি, মিষ্টি আর একটু ফুল নিয়ে এসেছিল। তো তাকে একটু এইগুলো সব পরিয়ে দেবে, তাই মানে ফুলটা পরিয়ে দেবে, মালাটা, আর তার সাথে একটু দাদুকে মিষ্টি দেবে। এই তো তার শেষ কাজ, তাই না বলো? আজকের দিন পার হয়ে গেল, কোথায় সে চলে গেল তাও আমরা জানি না। আর কখনো সে তো ফিরে আসবেই না। তার শেষ কাজগুলো এই যে পুরোপুরি ভালোভাবেই সম্পূর্ণ হয়ে গেছে। আর এই দেখো এদিকে ধূপকাঠি ধরিয়েও একটু দাদুর সামনে প্রার্থনা করে নিল। আর আমাকেও বলছিল, আমি বললাম, "না, তুমিই করে দাও।" আর এটা হচ্ছে আমার দাদুর বউ, মানে এই যে ঠাকুমা, তার অবস্থা দেখো কী অবস্থা। তার কিন্তু দাদুর শরীর যেহেতু 10-15 বছর ধরে অসুস্থ হয়েছিল, তো তাকে ঠিক করতে করতেই দেখো তার মারা যাওয়ার 2-3 মাস আগেই সে স্ট্রোক হয়ে বিছানায় পড়ে আছে। তার এক সাইড পুরো পড়ে আছে। দেখে খুবই খারাপ লাগে। দাদু মারা যাওয়ার পরে তার শরীরটা আরও খারাপ হয়ে গেছে। সে হাঁটতে পারে না, কিছু না। লোকজন আসছে আর হাউমাউ করে কাঁদছে। দেখে না খুবই খারাপ লাগে যে জীবন কোথায় গিয়ে পৌঁছায় একটা সময়। তো তারপরে এই যে খাওয়া-দাওয়ার সামনে বসেছিলাম। আর এখানে বসে থাকার কারণ হচ্ছে বসে, বসে 4-5 টা আইসক্রিম এখানে বসেই মেরে দিয়েছি। তো তারপর চলে আসলাম খাওয়া-দাওয়া করতে, অনেকটাই যেহেতু লেট হয়ে গেছে। আর এখন খাওয়া-দাওয়া করে নেবো। আর এদিকে পুচু রানী একা, একা বসে, বসে খাচ্ছিল ওর জেম্মার সাথে। তো এদিকে আমরাও বসে পড়েছি। এদিকে আমি, আমার মিস্টার আর আমার কাকি আর এক দিদির মেয়ে সবাই মিলে একসাথে বসে পড়েছি। আর এই যে খাওয়া-দাওয়ার ব্যাপারটা জানো যে শ্রাদ্ধ বাড়িতে কী, কী খাওয়া-দাওয়া থাকতে পারে, ওটা আর আমি এক্সট্রা করে ভিডিও করলাম না, কারণ আমার ঠিক পছন্দ হলো না তার জন্য। যে শ্রাদ্ধ বাড়ি আবার খাওয়া-দাওয়াটা কী শেয়ার করব। তো তারপরে এই দেখো খাওয়া-দাওয়া করে কোনো রকম বিশ্রাম নিয়েই বাড়ি ভর্তি লোক রেখে চলে গেলাম ঘুরুঘুরু করতে। এটা হট করেই প্ল্যান হয়ে গেছে। যেহেতু কাকি বলল যে কাকাও বাড়ি আছে আর বিশ্বজিৎ এসছে, তাহলে চল আমরা একটু ঘুরেই আসি। কারণ আমাদের ঠাকুরনগরে একটা নতুন পার্ক হয়েছে। অনেকেই জানো, অনেকেই জানো না। কেউ যদি না জানো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি অবশ্যই অ্যাড্রেসটা বলে দেবো। পার্কটায় অবশ্যই একবার এসে ঘুরে যেও। পার্কটা অসাধারণ। আর কাছাকাছি বাড়ির সামনে যেহেতু একবারও আসা হয়নি, তাই ভাবলাম চলো ঘুরেই আসা যাক। এই যে সামনে হচ্ছে কাকা, কাকি আর বুনু।
আসতে না আসতে এদিকে দেখছি গেট পড়ে আছে। আর তারপর ওই সাইডে তো মেঘ তো দেখতেই পেলে অসাধারণ মেঘ করে আছে। তো জানি না কপালে কি আছে, কতদূর কি ঘুরতে পারবো না পারবো সেটাও জানি না। তো তারপর এই দেখো পার্কের সামনে চলে আসলাম। এটা কিন্তু তোমার জামদানির দিকে যেতে, ঠাকুরনগর থেকে জামদানির দিকে যেতে, জামদানির ফাঁকা মাঠের আগেই তোমার এই পার্কটা বাঁদিকে পড়ে। তো এই যে পার্কের নাম হচ্ছে গিয়ে মাতৃভূমি পার্ক। তো পার্কের মধ্যে এই যে আমরা এন্ট্রি করলাম, সামনেই হচ্ছে তোমার আগে টিকিট কেটে নিতে হবে। গাড়ি রেখে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আগে টিকিটটা কেটে নিলাম। তো টিকিটটা কেটে নিয়ে তারপরে সারা জায়গাটাই ঘুরবো। আর পিছনের মেঘটার কথা আমি শুধু কিছু বলার নেই। ওটা আর কি বলবো? যা মেঘ করে এসছে আমার তো এটাই ভয় লাগছে যে কখন এই নিয়ে আবার দৌড়ে না বাড়ি যেতে হয়। তো তারপর এই দিকটায় ছিল তোমার অনেকগুলো বদ্যি পাখি। জানো তো আমাদের বাড়িতেও বদ্যি পাখি ছিল। কিন্তু বদ্যি পাখিগুলোকে না বাঁচিয়ে রাখা অনেক কষ্টকর। যেহেতু আমার বাবা পায়রা পোষে তার জন্য বদ্যি পাখিও ছিল। কিছুদিন ছিল তারপরে যেন কীভাবে ওরা মারা যায়। তো এইদিকে আমার ছেলে যেটা করেছে বদ্যি পাখি দেখে ও আর ওখান থেকে কিছুতেই সরবে না। ও বদ্যি পাখির কাছে গিয়েই দাঁড়িয়ে আছে। কোনো রকম টেনে হিঁচড়ে নিয়ে তারপরে এসছি। আর এইদিকে দেখো জাম্পিংটাও ছিল। আর এখানে সবথেকে ইন্টারেস্ট একটা জিনিস সেটা হচ্ছে এই যে মা কালীর একটা সুন্দর মন্দির আছে। ঢুকতে না ঢুকতেই এই মন্দিরটা তোমরা দেখতে পাবে। তোর কথাগুলো না কেমন তোতলে, তোতলে যাচ্ছে। কি ব্যাপার কি জানি মাঝে যেই তোতলে যায়। তোমাদের এরকম হয় নাকি গো? হলে একটু জানিও তো। আমার কিন্তু মাঝে, মাঝে একটু তোতলে যায় কথা। মানে বেশি স্পিডে বলতে গেলে। তো তারপরে এখানে একটা ফটোশ্যুট করার জন্য সুন্দর নৌকা ছিল। আর পিছনের ভিউটা জাস্ট অসাধারণ, অসাধারণ। দেখতেই পাচ্ছ তোমরা মনে হচ্ছে যেন যেন সুন্দর একটা সিনারি। আর তার এখানে ইন্টারেস্টিং জিনিস ছিল যে একটা সুইমিং পুল। আর এখানে কিন্তু কটেজও ছিল। তোমরা যদি চাও তো এখানে এসে কিন্তু অবশ্যই থাকতে পারো। একটা দিনের জন্য সবাই চায় যে একটু কাছাকাছি কোথা থেকে ঘুরে আসি একটা দিন রাতের জন্য। তো ওখানে সুন্দর সুইমিং পুল, সারাটা দিন সুইমিং পুলে সুন্দর কাটানোর পরে পার্কে ঘোরার পরে তারপরে এখানে কিন্তু তোমার রেস্টুরেন্টও আছে ভিতরেই। আর তারপর হচ্ছে সুন্দর কটেজ। কটেজে এসি সব কিছু, ভিতরটাও খুবই সুন্দর। তোমরা চাইলে কিন্তু একবার এসে এখানে ঘুরে যেতেই পারো। মন একদম ভালো হয়ে যাবে। আর ওয়েদারটা তো দেখলেই, আর তার সাথে মানে আশেপাশের ভিউটাও দেখলে যে কত অসাধারণ। আর সামনে ছিল একটা তোমার পুকুর, সেটাও অসাধারণ। তার জন্য পার্কটা যেন বেশি ভালো লাগে। তো তারপর ওই যে কথা বলছিলাম না যে অসাধারণ মেঘ আর অসাধারণ বৃষ্টিটা কখন আসবে সেটারই অপেক্ষা। কোনো রকম ওখান থেকে একটু জাস্ট এই সুইমিং পুলের পাশ থেকে ঘুরে যেতে না যেতেই অমনি এসছে বৃষ্টি। আর বাবুকে জাম্পিং করাচ্ছিলাম তখনই বৃষ্টিটা পড়ছিল। আর ও জন্য তো জাম্পিংয়ে না খুব ভয় পাচ্ছিল। যেহেতু আগে কখনো ওঠেনি, ফার্স্ট বার, তার জন্য আর কেউ ছিলও না। তো তারপর ওখান থেকে একটু যেহেতু বৃষ্টি পড়ছিল কী করব তার জন্য ওই রেস্টুরেন্টে একটু খাওয়া-দাওয়া করলাম। আর এই দেখো সামনে কিন্তু ওটা বড় একটা পুকুর। মানে এই সাইডে হচ্ছে যে গিয়ে তোমার পার্ক, ওই পাশে হচ্ছে সুইমিং পুল আর কটেজ। তাহলে কত সুন্দর ভিউটা বলো তো? যেহেতু আমাদের কপালটা খারাপ ছিল যার জন্য আর ঘুরতে পারিনি। আসতে না আসতেই বৃষ্টি। তো তারপর বৃষ্টি কমার পরে আমরা একটু এই সাইডে এসেছিলাম যে বাচ্চাদের দোলনায় চড়াবো, একটু ঘোড়ায় চড়াবো তার জন্য। আর আমার পাকা বুড়ো কিন্তু কোনো কিছুতেই ভয় পায় না। আর অন্ধকার হয়ে গেছে না তার জন্য আর ইচ্ছে করছিল না যে এখানে থাকি। ভাবলাম কোনো আরেকদিন আসবো যদি কপাল ভালো থাকে। তো তারপর বাড়িতে এসেছিলাম, বাড়ি ভর্তি লোক তো এখনও আছে আর থাকবেই আজকে সারাক্ষণ। তো তারপরে ওখানে হচ্ছিল রামায়ণ। রামায়ণে আমাদের থেকে কোনো কাজ নেই। শোনাটা খুবই ভালো কিন্তু ধৈর্যটা নেই শোনার। তো তারপর এখানে এসে একটু সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। আর জানো তো একটা কথা, যেই দাদু আমার মারা গেছে না, যখন আমার পিসিরা কল্যাণী থেকে আসে, তখন জানো তো প্রত্যেক বছরই সবাইকে আমাদেরকে উঠোনে বসিয়ে, যেহেতু আমাদের উঠোনটা অনেক আগে বড় ছিল আর এত সুন্দর হাওয়া দিত, আমার দাদু সেখানে সবাইকে বসিয়ে জানো তো রামায়ণ শোনাতো। তাই দাদুর কথাটা যখন শুনছিলাম রামায়ণ, দাদুর কথাটা খুবই মনে পড়ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানিও।